কুয়াশাচ্ছন্ন রাতের বাতাস চার বন্ধুকে আঁকড়ে ধরে। রায়ান, লিসা, মার্ক এবং এমিলি যখন তারা ভয়ঙ্কর হোলো ম্যানের সামনে দাঁড়ায়। একসময়ের জাঁকজমকপূর্ণ এই প্রাসাদটি এখন ধ্বংসপ্রাপ্ত, এর জানালাগুলো শূন্য চোখের মতো তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মার্কের সংশয়পূর্ণ হাসি নীরবতার মাঝে প্রতিধ্বনিত হয়, আর লিসার উদ্বেগ স্পষ্টভাবে ফুটে ওঠে। তারা ভিতরে পা রাখতেই কেঁপে ওঠা দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে যায়, চারপাশে ভয়ঙ্কর নীরবতা ছড়িয়ে পড়ে। ভেতরের বাতাসে পচনের তীব্র গন্ধ ভাসছে। রায়ানের টর্চলাইট ক্ষণিকের জন্য জ্বলে ওঠে, দেয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীকগুলোর উপর ভৌতিক আলো ফেলে। লিসার ফোন বিকৃত ছবিতে ঝিকঝিক করতে থাকে, আর তার কাঁপা কণ্ঠে সতর্কবার্তা শোনা যায়, বন্ধুরা, কিছু একটা ঠিক নেই। দলের সবাই ধুলো জমে থাকা একটি পুরনো ডায়েরির চারপাশে জড়ো হয়, যা পড়ে আছে ক্ষয়প্রাপ্ত কাঠের টেবিলের উপর। এমিলির কণ্ঠ কাঁপতে থাকে যখন সে উচ্চস্বরে ভয়ঙ্কর সতর্কবার্তাটি পড়ে শোনায়, আত্মা প্রতিশোধ চায়। যে নীরবতা ভঙ্গ করবে, সে আর কখনো এখান থেকে বের হতে পারবে না। হঠাৎ মেঝের উপর একটি চেয়ার নিজে থেকেই ঘষ্টানোর শব্দ করে ধীরে ধীরে সরতে থাকে। মার্কের হাসি ঠোঁটে জমে যায়, আর ঠিক তখনই তার পিছনে এক রহস্যময় ছায়ামূর্তি দ্রুত ছায়ার মতো সরে যায়। রায়ানের টর্চলাইট অন্ধকারে নিমজ্জিত বেসমেন্টের দিকে পথ দেখায়। পচা আর গলিত বস্তুদের ভয়ঙ্কর গন্ধ তাদের নাকে আঘাত করে। হঠাৎ রায়ানের বিকট চিৎকার গভীর থেকে উঠে আসে, দেয়ালে প্রতিধ্বনিত হয়। বাকিরা আতঙ্কে তার দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে রায়ান উধাও। শুধু তার ফোন পড়ে আছে মেঝেতে, এখনও রেকর্ডিং চালু। পর্দায় দেখা যায় এক কালো ছায়ামূর্তি রায়ানকে গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভয় আতঙ্কে রূপ নেয় যখন লিসা তাড়াহুড়ো করে সামনের দরজা ঠেলে খুলতে চেষ্টা করে, কিন্তু সেটি শক্তভাবে বন্ধ। জানালাগুলো নড়ে না, যেন তারা অদৃশ্য কোনো শক্তিতে আটকে আছে। মার্কের কণ্ঠ হঠাৎ আতঙ্কে চিৎকার করে ওঠে, আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। ঠিক তখনই ছেঁড়া সাদা পোশাক পরা রক্তাক্ত এক নারী ধীরে ধীরে দৃশ্যমান হয়। তার শ্বাস কাঁপতে থাকে, ফিসফিস করে বলে, চলে যাও, যাওয়ার আগে সে তোমাদেরও নিয়ে যাবে। তারপরই তার কষ্টদায়ক চিৎকার গোটা করিডোর জুড়ে প্রতিধ্বনিত হয়। মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়, কিন্তু দেওয়ালে রয়ে যায় গভীর নখের আঁচড়, যা আতঙ্কের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। দলের চোখ হঠাৎই পড়ে বইয়ের তাকের পেছনে লুকানো একটি গোপন কক্ষের দিকে। তারা ভিতরে প্রবেশ করতেই দেখা যায় পুরনো, হলদেটে হয়ে যাওয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিটি খবরই ভয়ঙ্কর এক সত্য উন্মোচন করে, এই প্রাসাদের ভিতরে এক পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আর তাদের আত্মাগুলো এখানে চিরতরে বন্দী রয়ে গেছে। লিসার কণ্ঠ ফিসফিস করে কাঁপতে কাঁপতে বলে, বাবা পাগল হয়ে গিয়েছিল। সে নিজের স্ত্রী আর কন্যাকে হত্যা করেছিল, কিন্তু তাদের আত্মারা এখনও এখানেই আছে। ঠিক তখনই পুরো ঘর আলো অন্ধকারে ঝলসে ওঠে। বাতাসে গভীর, হিংস্র এক কণ্ঠস্বর গর্জন করে ওঠে, তোমরা এখান থেকে কখনো পালাতে পারবে না। প্রতিশোধ পরাজন পিতার আত্মা হঠাৎই তীব্র হাওয়ার সাথে দৃশ্যমান হয়, তার অন্ধকারময় চোখগুলো আগুনের মতো জ্বলছে। সে বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে মার্ককে আঁকড়ে ধরে ধীরে ধীরে ছায়ার গভীরে টেনে নিতে থাকে। লিসা এবং এমিলি আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে দ্রুত ডায়েরি থেকে এক্সোরসিজমের মন্ত্র পড়তে শুরু করে। তাদের কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তবুও তারা থামে না। আত্মাটির ভয়ানক আর্তনাদ বাতাস কাঁপিয়ে তোলে, দেয়ালগুলো কেঁপে ওঠে। তবে সবকিছু থামার আগেই মার্ক সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, ছায়ার মধ্যে বিলীন হয়ে যায় তার অস্তিত্ব। ঠিক তখনই এক পুরনো ফাঁদ দরজা আপনা আপনি কুঁকিয়ে খুলে যায়। নিচে দেখা যায় একটি সংকীর্ণ অন্ধকার টানেল, একমাত্র মুক্তির পথ। লিসা এবং এমিলি দৌড়ে বেরিয়ে আসে ঠান্ডা রাতের বাতাসে, হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের বুক ধকধক করছে, কিন্তু তারা মুক্ত, অন্তত তেমনটাই ভেবেছিল। পিছনে বিশাল অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে হরর ম্যানর, ভয়ঙ্করভাবে নিস্তব্ধ। ঠিক তখনই লিসার ফোনটা কেঁপে ওঠে। সে দ্রুত স্ক্রিনের দিকে তাকায়, রায়ানের নাম থেকে একটি মেসেজ এসেছে, আমি কখনো বের হইনি। তার হাত জমে যায়, ঠোঁট ফাঁকা হয়ে আসে। ধীরে ধীরে তারা পিছনে তাকায়। ম্যানরের জানালায় দাঁড়িয়ে আছে মার্ক এবং রায়ান। তাদের চেহারা আগের মতো নয়, চোখ দুটি গভীর, শূন্য কালো, যেন মহাশূন্যের মতো অন্ধকার। ঠোঁটে এক বিকৃত, শীতল হাসি। এক ভৌতিক বাতাস বয়ে যায়, গা ছমছম করা নীরবতা নেমে আসে।